আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ এবং জ্ঞানবন্ধু পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালের বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের তিনটি ফরম্যাট এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো বিস্তারিত শিখে নিয়েছি। আজকের ক্লাসে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে দেখে নেব। শিক্ষার্থীগণ, এবার আসি 2 নম্বর ফরম্যাট। এটির নাম হলো বায়োমেল মডেল এবং ক্যাশ ম্যানেজমেন্ট। প্রথমে 12 নম্বর প্রবলেম, এটি 2010 সালে বোর্ড পরীক্ষা দেওয়া হয়েছে। প্রশ্নটি হলো দ্য ফলোইং ইনভেন্টরি ডাটা হ্যাভ বিন এস্টাবলিশড ফর দ্য স্মিথ কোম্পানি। অ্যানুয়াল সেলস 3,38,000 ইউনিট, এটি অ্যানুয়াল ডিমান্ড, এবং অর্ডার মাস্ট বি প্যালেস ইন মাল্টিপল অফ 100 ইউনিট। দ্য পারচেস প্রাইস পার ইউনিট 6 টাকা, প্রতি ইউনিটের মূল্য 6 টাকা ক্রয় মূল্য। ক্যারিং কস্ট ইজ 20%, অর্থাৎ 6 টাকার উপরে ক্যারিং কস্ট হবে 20%। ফিক্সড অর্ডারিং কস্ট ইজ 48 টাকা। 3 days আর রিকোয়ার্ড ফর ডেলিভারি। রিকোয়ারমেন্ট তৈরি করতে বলা হয়েছে। হোয়াট ইজ দ্য ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি, ন্যূনতম ব্যয় ফরমাইশ তৈরি করতে হবে ইকুয়েশন মেথডে। এবং দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে হাউ মেনি অর্ডার শুড স্মিথ প্যালেস ইচ ইয়ার, প্রতি বছরে কমপক্ষে কয়টি অর্ডার দিতে হবে, অর্ডারের সংখ্যা বের করতে বলা হয়েছে। এখন আসি আমরা ইওকিউ এর সূত্র আমাদের জানা আছে যে উই নো দ্যাট, আমরা জানি ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি ইওকিউ সমান রুট ওভার ভিতরের অংশে 2AO/C। এতে অ্যানুয়াল ডিমান্ড, ওতে অর্ডারিং কস্ট এবং সিতে ক্যারিং কস্ট। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে দেওয়া আছে অর্ডারিং ফিক্সড কস্ট দেওয়া আছে 48 টাকা, অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে 3,38,000 টাকা, এবং ক্যারিং কস্ট পারচেস প্রাইসের উপরে 20%, অর্থাৎ 6 টাকা 20% করলে আসে 1.20। সূত্রে আমরা মানগুলি বসিয়ে পাই 2, প্রথমে সূত্রের 2 ইন্টু ওতে অর্ডারিং কস্ট 48 এবং অ্যানুয়াল ডিমান্ড অর্থাৎ এর মান হলো 3,38,000 হোল ডিভাইডেড বাই সির মান 1 টাকা 20 পয়সা। ক্যালকুলেশন করে আমরা পেয়েছি রুট ওভার করে 5,200 ইউনিট। এটি হলো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি, অর্থাৎ এক বছরে তাদের ক্রয় করতে হয় 3,38,000 ইউনিট। কিন্তু সর্বনিম্ন ব্যয় যদি আমরা হিসাব করতে চাই তাহলে প্রতি অর্ডারে অর্থাৎ 5,200 করে ইউনিট কিনতে হবে প্রতি অর্ডারে। এটি হলো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি পরিমাণ। 2 নম্বর রিকোয়ারমেন্ট হাউ মেনি অর্ডার, কতগুলো অর্ডার দিতে হবে। তাহলে অ্যানুয়াল ডিমান্ড 3,38,000 ইউনিট ক্রয় করতে হবে এবং প্রতি অর্ডারে মাত্র 5,200 ইউনিট করে ক্রয় করতে হলে কতটা অর্ডার দেওয়া লাগবে এটা আমাদের তৈরি করতে হবে। ক্যালকুলেশন অফ নাম্বার অফ অর্ডার সূত্র হলো অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইওকিউ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি। অ্যানুয়াল ডিমান্ড 3,38,000 ডিভাইডেড বাই 5,200 ইউনিট ভাগ করলে আসে 65টি অর্ডার, অর্থাৎ নাম্বার অফ অর্ডার হলো 65। এটি আনসার। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 13 নম্বর প্রবলেম। এটি 2008 সালে পরীক্ষা দেওয়া হয়েছে। প্রশ্নটি বলা হচ্ছে দ্য এবিসি লিমিটেড রিকোয়ার্ড 30 লাখ ইন ক্যাশ টু মিট ইটস দ্য ট্রানজাকশন নিডস ডিউরিং দ্য নেক্সট 3 months ক্যাশ প্ল্যানিং পিরিয়ড। এটাকে ক্যাশ ম্যানেজমেন্ট বলা হয়। শিক্ষার্থীগণ, 3 মাসের ট্রানজাকশন এখানে দেখানো হচ্ছে। ইট হোল্ডস মার্কেটেবল সিকিউরিটি অফ অ্যান ইকুয়াল অ্যামাউন্ট। The annual yield on this marketable security is 20%. তাহলে সুদের হার হলো 20% বাৎসরিক। The conversion of this security into cash establish a fixed cost of টাকা 3,000 পার ট্রানজাকশন, অর্থাৎ পার ট্রানজাকশনে ফিক্সড অর্ডারিং কস্ট হলো 3,000 টাকা। Using Baumel model, compute the amount of marketable security converted into cash per order. শিক্ষার্থীগণ, এখানে আমাদের ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটির সূত্রের মাধ্যমে দেখাতে হবে এবং দ্বিতীয় অংশে বলা হচ্ছে
assuming ABC Limited can sell its the marketable security in any of the 5 lot size. যদি মার্কেটেবল সিকিউরিটি লট সাইজ আকারে করানো হয়, যেমন প্রথমে 1,50,000 টাকা অথবা 3 লক্ষ টাকা অথবা 6 লক্ষ 7 লক্ষ 50 অথবা 15 লক্ষ টাকা ডিভাইডেড করা হয়, প্রিপেয়ার এ টেবিল ইন্ডিকেটিং দ্য ইকোনমিক্যাল লট সাইজ। শিক্ষার্থীগণ, ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি দুইটি পদ্ধতিতে করা যায়, একটি হলো ইকুয়েশন মেথড আর একটা হলো টেবুলার মেথড। প্রসেসের এই দ্বিতীয় অংশটি টেবুলার করতে বলা হয়েছে আর প্রথম অংশটি ইকুয়েশন মেথডে করতে বলা হয়েছে। তাহলে আমরা দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখন রিকোয়ারমেন্ট 1 লিখি। উই নো দ্যাট, আমরা জানি ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি ইকুয়েশন সূত্র অনুযায়ী রুট ওভারের ভিতরে 2AO/C, অ্যানুয়াল ডিমান্ড যেখানে 30 লক্ষ টাকা প্রথমে বলা হলো, আর ফিক্সড অর্ডারিং কস্ট 3000 টাকা দেওয়া হলো। সিতে ক্যারিং কস্টটি এখানে 20% প্রস্তে দেওয়া ছিল, কিন্তু বলা হয়েছে নেক্সট 3 মান্থ, 3 মাসের জন্য ব্যয় কত। 1 বছর যদি 20% হয় তাহলে 3 মাসে 4 ভাগের 1 ভাগ হবে, 3 4 12 মাস, 4 দ্বারা 20%কে ভাগ করলে আসে 5%, অর্থাৎ 0.05, এটি হবে সির মান। সূত্রে আমরা মানগুলি বসে পাই, 2 বসালাম সূত্রের। এবারে অর্ডারিং কস্ট এখানে আসছে আমাদের 3000 আর অ্যানুয়াল ডিমান্ড হলো 30 লাখ, ডিভাইডেড বাই 0.05 ক্যালকুলেশন করে রুট ওভার করে আমরা এখানে পেয়েছি 6 লক্ষ টাকা। এটি হলো ইকোনমিক্যাল অর্ডারিং কোয়ান্টিটি ইকুয়েশন মেথড অনুযায়ী। শিক্ষার্থীগণ, দ্বিতীয় অংশ আমাদের টেবুলার মেথডে করতে হবে, যেখানে লট সাইজগুলো বন্টন করে দেওয়া হয়েছে। একটি হলো 1,50,000, 3 লক্ষ, 6 লক্ষ এবং 7,50,000 ও 15 লক্ষ টাকা। এই 5টি লটে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে একটি টেবিল তৈরি করি এবং সেখানে 5টি কলমে টাকা বসানোর জন্য দেওয়া হলো এবং একটি পার্টিকুলারের জন্য লেখা হয়েছে। মোট টোটাল মিলে এখানে 7টি কলম দেওয়া হয়েছে। প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে 30 লাখ, প্রত্যেকটি ঘরে 30 লাখ টাকা বসানো হলো। এরপরে লট সাইজ আমরা 3 নম্বরটি প্রথমে বসাবো। লট সাইজটি প্রসেস সাপ্লাই দেওয়া আছে 1.5 লাখ, মানে 1,50,000, 3 লাখ, 6 লাখ, 7,50,000 এবং 15 লাখ। এই টাকা দ্বারা অ্যানুয়াল ডিমান্ড 30 লক্ষকে আমরা প্রথম ভাগ করি। 30 লক্ষ ভাগ 1.5 লক্ষ ভাগ করলে আসে নাম্বার অফ লট সাইজ এখানে 20টি। 30 লক্ষকে 3 লক্ষ দ্বারা ভাগ করলে অর্ডার আসে 10টি। এরপরে 30 লক্ষকে 6 লক্ষ দ্বারা ভাগ করলে আসে 530, অর্থাৎ 5। এটা হলো নাম্বার অফ লট 5টি। এরপরে আসি 30 লক্ষকে আমরা ভাগ করব 7,50,000 দিয়ে, তাহলে এটি আসবে 4 টাইমস, মানে লট সাইজ হলো 4টি। 30 লক্ষ ভাগ 15 লক্ষ, এখানে আসে লট সাইজ 2টি। এজন্য এখানে লিখে দেওয়া হয়েছে 1 নম্বর রো ভাগ 3 নম্বর রো, এতে আমাদের লট সাইজ বের হয়ে গেল। শিক্ষার্থীগণ, এবার আসি 4 নম্বর এভারেজ লট সাইজ। প্রস্তুত যে লট সাইজ দেওয়া আছে 3 নম্বর রোতে, এটাকে 2 দ্বারা ভাগ করলে এভারেজ হবে, অর্থাৎ 1.5 লক্ষ ভাগ 2, এতে আসে 75,000। পরবর্তীটা 3 লক্ষ ভাগ 2, 1.5 লক্ষ টাকা, 6 লক্ষ ভাগ 2, 3 লক্ষ টাকা, 7,50,000 ভাগ 2, 3,75,000, 15 লক্ষ টাকা ভাগ 2, 7,50,000 টাকা। ঠিক আছে, এবার আসি আমরা 5 নম্বর ক্যারিং কস্ট। ক্যারিং কস্টটা 4 নম্বর এভারেজ লটের উপরে 5% রেটটা, এই যে ক্যারিং কস্ট আমাদের সির মান পূর্বেই লিখেছিলাম 5%। তাহলে 75,000-এর উপরে 5% করলে 3750, 1,50,000-এর উপরে 5% করলে 7,500, 3 লক্ষ টাকার উপরে 5% করলে হয় 15,000, 3,75,000-এর উপরে 5% করলে 18,750 এবং 7,50,000-এর উপরে 5% করলে 37,500। এরপরে আসি 6 নম্বর রো অর্ডারিং কস্ট। আমরা পূর্বেই দেখেছি অর্ডারিং কস্ট প্রত্যেকটি অর্ডারে 3,000 টাকা। প্রথমে এটি 20টি অর্ডার, তাহলে 20 গুণন 3,000, এখানে আসে আমাদের 60,000 টাকা। 10 গুণন 3,000, তাতে আসে 30,000 টাকা। 5 গুণন 3,000, 3 × 5 = 15,000 টাকা এবং 4 গুণন 3,000, 3 × 4 = 12,000 টাকা। 2 গুণন 3,000, 3 × 2 = 6,000 টাকা।
এবার আসি টোটাল কস্ট। 7 নম্বরে টোটাল কস্ট হবে 5 এবং 6 অর্থাৎ ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট যোগ করতে হবে। 3750 যোগ 60,000 যোগ করলে আসে 63,750। 7,500 যোগ 30,000 তাহলে আসে 37,500 টাকা। 15,000 যোগ 15,000 এটা আছে 30,000 টাকা। 18,000 যোগ 12,000 18,750 ভাগ যোগ 12,000 এতে আসে 30,750 এবং 37,500 যোগ 6,000 এতে আসে 43,500 টাকা। শিক্ষার্থীগণ, টোটাল কস্ট আমাদের কোন লেভেল বরাবর সর্বনিম্ন সেটি আমাদের বের করতে হবে। প্রথমটা আছে 63,000 সামথিং, 37,500, এরপরে 30,000, এরপরে 30,750, এরপরে 43,500, সর্বনিম্ন হয়েছে 30,000 টাকা। এটি লট সাইজ ছিল যেখানে 6 লক্ষ ইউনিট, সেই বরাবর সব থেকে খরচ কম হয়েছে। তার মানে ইকোনমিক্যাল অর্ডারিং লট সাইজ হবে 6 লক্ষ টাকা, যেখানে লেভেল অফ এখানে 6 লক্ষ দেওয়া হয়েছিল। উত্তরটি আমাদের নিচে লিখে দিতে হবে। সিন্স দ্য টোটাল কস্ট অফ লট সাইজ 6 লক্ষ টাকা ইজ লোয়ার, 6 লক্ষ টাকা লট সাইজ বরাবর সর্বনিম্ন ব্যয়, দেন এনি আদার লট, অন্যান্য লটের থেকে। সো ইওকিউ 6 লক্ষ টাকা, সুতরাং ইওকিউ হবে 6 লক্ষ টাকাই। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ইওকিউ এটি ইকুয়েশন মেথডেও শিখে নিলাম এবং পাশাপাশি টেবুলার মেথডেও দেখে নিলাম। এভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারবো। পরবর্তী এখানে আমাদের 14 সালে আরেকটি অঙ্ক আসছে, সেখানে একইভাবে লেখা হয়েছে দ্য XYZ কোম্পানি রিকোয়ার্ড 3 লক্ষ টাকা, যেখানে আমরা পূর্বের অঙ্কটি পড়লাম 30 লক্ষ, এখানে হচ্ছে 3 লক্ষ। পরবর্তী এখানে আমাদের দুইটা পদ্ধতি, একটি অংশ বলা আছে ইকুয়েশন মেথডে করতে হবে, আরেকটি অঙ্ক টেবুলার মেথডে দেখাতে হবে। শিক্ষার্থীগণ, এটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন। এর পরবর্তী আসি আমরা 3 নম্বর ফরম্যাটটা দেখে আসি। 2 নম্বর ফরম্যাটের সব অঙ্কগুলি একইভাবে। 3 নম্বর ফরম্যাটটি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এটি প্রশ্ন 2012 সালে দেওয়া হয়েছে। প্রশ্নটি 22 নম্বরে বলা হচ্ছে পুরান RFL gives you the following information. মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটি অ্যাসেট 1,20,000 টাকা, নোট রিসিভেবল অ্যাসেট 30,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড এটি কারেন্ট অ্যাসেট 45,000 টাকা, নোট পেবেল কারেন্ট লাইবিলিটি এটিতে আছে 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট 60,000 টাকা, ক্যাশ অ্যাট ব্যাংক এটি কারেন্ট অ্যাসেট 90,000 টাকা, অ্যাকাউন্ট পেবেল কারেন্ট লাইবিলিটি এটি 1 লক্ষ টাকা, অ্যাক্রুড এক্সপেন্স কারেন্ট লাইবিলিটি এটি 10,000 টাকা, আনআর্নড রেভিনিউ এটি কারেন্ট লাইবিলিটি 5,000 টাকা। শিক্ষার্থীগণ, প্রস্তুত করা হয়েছে এখানে 4টি। 1 নম্বর প্রশ্ন, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে হবে। তাহলে ফাইন্ড আউট দ্য গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা পূর্বে শিখেছি গ্রোস ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেট সমান গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট আমরা এই ডিস্ট্রিবিউশন থেকে পেয়েছি যে কয়টি, এগুলো লিখতে হবে। প্রথমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপরে নোট রিসিভেবল 2টি এবং ক্যাশ ইন হ্যান্ড 3টি, অ্যাকাউন্ট রিসিভেবল 4টি, ক্যাশ অ্যাট ব্যাংক 5টি। এই 5টি আইটেম পরপর এখানে লিখে দিতে হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল এবং ক্যাশ অ্যাট ব্যাংক। 1,20,000 যোগ 30,000 যোগ 45,000 যোগ 60,000 যোগ 90,000 যোগ করে আমরা পেয়েছি 3,45,000। এটি হলো গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল। 2 নম্বর প্রশ্ন, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা জানি টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে যে ফলাফল থাকে এটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল কারেন্ট অ্যাসেট আমরা পূর্বেই যোগ করে পেয়েছি 3,45,000, আর কারেন্ট লায়াবিলিটি আমাদের উপরে দেওয়া ছিল, যেগুলি আবারও দেখে আসি। নোট পেবেল এটি 1 নম্বর 20,000 টাকা, এরপরে অ্যাকাউন্ট পেবেল 2 নম্বর এটি 1 লক্ষ টাকা, তাহলে হলো 1,20,000, আর অ্যাক্রুড এক্সপেন্স এবং আনআর্নড রেভিনিউ এখানে আছে 15, তাহলে 1,35,000। এই 3টি আইটেম যোগ করে যে 1,35,000 টাকা পেয়েছি, এটা মাইনাস করার পরে ফলাফল থাকে 2,10,000 টাকা। এটি হলো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে, কারেন্ট রেশিও। আমরা জানি কারেন্ট রেশিও সূত্র হলো কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। তাহলে কারেন্ট অ্যাসেট আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছি 3,45,000 টাকা, আর 2 নম্বর রিকোয়ারমেন্টে দ্বিতীয় অংশে আমরা এখানে পেয়েছি যোগ করে কারেন্ট লায়াবিলিটি 1,35,000 টাকা। তাহলে 3,45,000 কে 1,35,000 দ্বারা ভাগ করলে 2.56,
এটি অনুমান মানে তুলনা করা হয় 1 এর সাথে, এজন্য is:1 এটা সূত্রের। তবে এদের আদর্শ কারেন্ট রেশিওর আদর্শ মান হলো 2:1। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের অ্যান্সার বের হলো কারেন্ট রেশিও। 3 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এবার 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও সূত্র হলো অ্যাসিড অ্যাসেট ডিভাইডেড বাই অ্যাসিড লাইবিলিটি। অ্যাসিড অ্যাসেট বের হয় কারেন্ট অ্যাসেট হতে 2টি অ্যাসেট মাইনাস করলে অ্যাসিড অ্যাসেট পাওয়া যায়। শিক্ষার্থীগণ, সাধারণত আমরা হিসাব বিজ্ঞান এবং ফিনান্সে কারেন্ট অ্যাসেট ব্যবহার করে থাকি 12টি। তার মধ্যে 2টি অ্যাসেট মাইনাস করলে বাকি 10টি থাকে অ্যাসিড অ্যাসেট। সেই 2টি অ্যাসেট আগে আমাদের জানতে হবে কি। প্রিপেইড এবং ইনভেন্টরি, এই 2টা মাইনাস করলে বাকি যে 10টি থাকে সেই 10টিকে বলা হয় অ্যাসিড অ্যাসেট। আর কারেন্ট লাইবিলিটি আমরা ব্যবহার করে থাকি হিসাব বিজ্ঞান এবং ফিনান্সে 11টি। এই 11টির মধ্য থেকে একটি লাইবিলিটি মাইনাস করলে অ্যাসিড লাইবিলিটি হয়। সেই একটি লাইবিলিটির নাম হলো ব্যাংক ওভারড্রাফট। তাহলে ব্যাংক ওভারড্রাফট যদি আমরা মাইনাস করে দিই থাকে আর 10টি, অর্থাৎ 10টি কারেন্ট অ্যাসেট এবং 10টি অ্যাসিড অ্যাসেট এবং 10টি অ্যাসিড লাইবিলিটি ভাগ করলে আসে 1:1। এই জন্য আদর্শ মান 1:1 দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, আমাদের এই অঙ্কে যতগুলো কারেন্ট অ্যাসেট ছিল তার মধ্যে থেকে আমাদের শুধুমাত্র মার্চেন্ডাইজ আছে যেটি অ্যাসিড অ্যাসেটের মধ্যে আসতে পারবে না, এইটি বাদ দিতে হবে, বাকিগুলো থেকে যাবে। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট ছিল 3,45,000। এখান থেকে যদি আমরা 1,20,000 ইনভেন্টরি বাদ দিই তাহলে আমাদের একটা ফলাফল পাওয়া যাবে 2,25,000 থাকবে। আর মোট কারেন্ট লাইবিলিটি ছিল 1,35,000। এখান থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিতে হবে। তো লাইবিলিটির ভিতরে আমরা দেখেছি কোনো ব্যাংক ওভারড্রাফট এখানে ছিল না, সুতরাং তাহলে 1,35,000 এটি থেকে যাবে আমাদের অ্যাসিড লাইবিলিটি। 2,25,000কে 1,35,000 দ্বারা ভাগ করলে 1.67:1 এটি অ্যান্সার। শিক্ষার্থীগণ, এবার আসি আমাদের তাহলে 22 নম্বর অঙ্কটি 4টি রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছিল। 4টি রিকোয়ারমেন্টই আমরা শিখে ফেললাম, এটা আমাদের কমপ্লিট। এবার আসি 23 নম্বর। 23 নম্বর একটি অঙ্ক, এটা 11 সালে মডিফাইড। এখানে প্রশ্ন বলা হয়েছে রোমা লিমিটেড গিভস ইউ দ্য ফলোইং ইনফরমেশন। এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটি কারেন্ট অ্যাসেট, নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, cash in hand current asset, note payable current liability, account receivable current asset, cash at bank current asset, account payable current liability, accrued expense current liability, unearned revenue current liability। এখানে রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে 4টি: গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট রেশিও এবং অ্যাসিড টেস্ট রেশিও। একইভাবে 23 নম্বর প্রশ্নটি করা হয়েছে, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ, তাছাড়া পূর্বের মতোই সেম একই প্রশ্ন। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 3 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো ভালোভাবে শিখে নিলাম। আর ইজি প্লাস হ্যান্ডবুকটিতে প্রত্যেকটি ফরম্যাটের আলাদা আলাদাভাবে অঙ্ক সাজিয়ে দেওয়া আছে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, কারণ এই অধ্যায়তে 3টি ক্লাসে আমরা 3টি ফরম্যাটের অঙ্ক সম্পর্কে বিস্তারিত শিখেছি। শিক্ষার্থীগণ, ভালোভাবে অঙ্ক শেখার প্রথম শর্ত হলো একটি ভালো বই। একটি ভালো বই একজন শিক্ষার্থীর কাছে একজন শিক্ষকের মতো ভূমিকা পালন করে। এজন্য শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমি গবেষণা করে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে প্রত্যেকটি গাণিতিক সমস্যা এবং থিওরিটিক্যাল সমস্যাগুলো ফরম্যাট আকারে সাজিয়ে দিয়েছি। আপনারা ইজি প্লাস হ্যান্ডবুকটি সংগ্রহ করুন এবং অনলাইনে ক্লাস দেখুন। আশা করি খুব জটিল সমস্যা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আল্লাহ হাফেজ।